আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে আছেন, দেশে কিংবা প্রবাসে, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে মাই টিভি সংলাপে আমরা সমসাময়িক এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো, আজকে নিশ্চয়ই আপনারা অনেকেই মনে রেখেছেন যে আজকে তারিখটি হচ্ছে 23 তারিখ, 23 জুন। এক ঐতিহাসিক বেদনা বিধুর দিন। ঠিক 1757 সালের এই দিনে বাংলার প্রায় 200 বছরের জন্য বাংলার স্বাধীনতা কিন্তু অস্তমিত হয়েছিল। সেই বিষয়টিকে স্মরণ করে আমরা আজকে আলোচনার বিষয় রেখেছি। পলাশী থেকে বাংলাদেশ স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সিনিয়র সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব। এম আবদুল্লাহ বাম পাশে রয়েছেন সাবেক বিএফইউজের সভাপতি, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং ডান পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং লেখক মোস্তফা কামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু শুরু করতে চাই এম আবদুল্লাহ আপনাকে দিয়ে, যে প্রেক্ষাপট হয়তো সেই মানে বললে 1757 অনেকটা দূরের পথ, আমাদের এই সময়ের প্রজন্মের কাছে এটি অনেকটা অপরিচিতও বটে। হয়তো গত 1.5-2 দশকের মধ্যে এই পলাশী চর্চাটা ওরকম হয়ও নাই হয়তোবা। সুতরাং আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আজকে এই যে 23 জুন বেদনা বিধুর যে পলাশী দিবস, বর্তমান প্রেক্ষাপটে কতটুকু প্রাসঙ্গিক এটিকে তুলে ধরা, এবং কেন সেটিও একটু বলবেন। ধন্যবাদ। যে এই শো যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা, বিশেষ করে সহ আলোচক আমাদের সহযোদ্ধা প্রিয় ভাই, তাকেও শুভেচ্ছা জানাই। দেখুন, আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এর ধরনের একটি বিষয় আপনারা বেছে নিয়েছেন। আসলে পলাশীটা আমাদেরকে ভুলিয়ে দেওয়ার একটা প্রাণান্তকর চেষ্টা কয়েক দশক ধরেই হচ্ছে। বিশেষ করে বিগত ফেসিবাদী শাসনে তো এই দিবসটির ব্যাপারে তাদের সাংঘাতিকভাবে তাদের অ্যালার্জি ছিল। তার কারণ হচ্ছে যে যে দলটি বিশেষ করে 2009 সাল থেকে 2024-এর অভ্যুত্থান পর্যন্ত যে দলটি ক্ষমতায় ছিল, সেই দল তো সত্যিকার অর্থে স্বাধীনতায় বিশ্বাসী ছিল না। তারা পরাধীনতাই তাদের সবসময়ই তাদের পছন্দ ছিল, এবং তারা নিজেরা যেমন সত্যিকারের স্বাধীনতার বিশ্বাস করতো না, এবং দেশবাসীকেও তারা স্বাধীনতা দেয়ার ব্যাপারে তাদের কিন্তু সবসময়ই, তারা যতবারই ক্ষমতায় এসছে তারা কিন্তু তাই করেছে। কাকতালীয়ভাবে এই দিনটি কিন্তু আবার তাদেরও এই দলটিরও, আওয়ামী লীগ নামক দলটিরও জন্মের দিন এই দিনটি। সেই প্রসঙ্গে পরে আসছি। পলাশী দিবসটি আমাদের বেশি বেশি কেন স্মরণ করতে হবে? আমরা 200 বছরের পরাধীনতার সেই দিন সূত্রপাত হয়েছিল, এটার মধ্য দিয়ে আমাদেরকে কি পরিমাণ খেসারত আমাদেরকে দিতে হয়েছে, এই বিষয়গুলোকে আমাদেরকে যত বেশি আমরা নতুন প্রজন্মের কাছে, এটা বিস্তৃত একটি দিন, তাদের কাছে হয়তো যারা ইতিহাস চর্চা করে না তাদের কাছে মনে হবে এটা আবার কি, এটা আবার কোন দিবস, এটা কেন টেনে আছে। কিন্তু এটার সাথে যে আমাদের কৃষ্টি কালচার, আমাদের যে সত্যিকারের যে স্বাধীনতার চর্চা, এই জায়গাগুলোর যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা অনেকেই আমরা জানি না। কারণ 1757 সালে যেখানে ভাগীরথী নদীর তীরে যে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে, সে অস্তমিত হওয়ার পর সে স্বাধীনতা ফিরে পেতে কেন আমাদের 200 বছর লাগলো, এগুলো কিন্তু একটা বিরাট বিশ্লেষণের জায়গা রয়েছে। এটা আপনার এই স্বল্প পরিসরে হয়তো অতটা আলোচনা করা যাবে না। কিন্তু আমরা যদি দেখি যে সেদিন কেন অস্তমিত গিয়েছিল, কাদের কারণে গিয়েছিল, আপনি মির্জাফর, রায়বল্লভ, তারপরে ঘসেটি বেগমদের নাম আমরা যেগুলো মোটামুটিভাবে আমরা যেগুলো জানি, এবং সেই ইংরেজ বণিকদের সাথে তাদের যে চুক্তির মাধ্যমে বাংলার স্বাধীনতাকে তারা বিসর্জন দিয়েছিল, সেই মির্জাফর, এক কথায় মির্জাফর শব্দটি দিয়ে মানে সবাইকেই মিন করা হয়েছে, যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের সবাই এক কথায় মির্জাফর নাম, প্রতীকীভাবে মির্জাফর একজন, কিন্তু তার সাথে আরো ছিল। কিন্তু মির্জাফরই আমাদের সমাজে আছে যে মির্জাফরই করিস না, তার মানে হচ্ছে সেই মির্জাফর ছিল কে?
নবাব সিরাজদৌল্লার প্রধান সেনাপতি ছিলেন। প্রধান সেনাপতি যখন বিট্রিয়ার হয়ে যায়, সে যখন বিশ্বাসঘাতকতা করে, বাকি যারা তার সহযোগী আছে সেগুলোর আলোচনা, সেগুলোর নাম অনেকটাই গৌণ হয়ে যায়। কারণ প্রধান সেনাপতি আমরা দেখেছি যে যুগে যুগে, আমরা এর পরও পলাশির পরও কিন্তু আমরা যুগে যুগে দেখেছি প্রধান সেনাপতিদের নানান ধরনের বিশ্বাসঘাতকতা আমরা দেখেছি। একদম সর্বসাম্প্রতিক যদি আমরা বলি যে আমরা 1/11-এও আমরা আরেকবার আমরা প্রধান সেনাপতির বিশ্বাসঘাতকতায় আমরা বাংলাদেশকে দেখেছি, যে আবারও সেটা আপনি যদি 1/11-এর কথা বলেন, এটাকেও কিন্তু পলাশির মতো 200 বছরের পরাধীনতা না দেখ, কিন্তু এখানে 17 বছরের পরাধীনতা, কিন্তু 17 প্লাস 2 বছর মানে 19 বছরের পরাধীনতা আমাদের। যদি আবার উজির হিসাবে দেখেন, প্রধান উজির, হ্যাঁ, দুই দশকের পরাধীনতা কিন্তু আমাদেরকে সেই 1/11-এ প্রধান সেনাপতির বিট্রের মধ্য দিয়ে, সেই মির্জাফরের মধ্য দিয়ে আমাদেরকে সেটার মূল্য আমাদের কিন্তু কম দিতে হয় নাই। আমাদের দেশের অর্থনীতিটা শেষ করে দেওয়া হয়েছে, গণতন্ত্রটা শেষ করে দেওয়া, সবকিছু কিন্তু আমাদের এখান থেকেও শেষ করে দেওয়া হয়েছে। এটা যুগে যুগেই দেখবেন এ ধরনের মির্জাফরদের আবির্ভাব ঘটেছে এবং দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়ে ব্যক্তিগত লোভ, লালসা, চাওয়া পাওয়া, এটার কাছে জাতীয় স্বার্থকে বিকিয়ে দেওয়ার আমরা কিন্তু দেখেছি যুগে যুগেই। আমরা কিন্তু এই ধরনের উদাহরণ আমাদের সামনে কিন্তু আপনার কাছে আমি ফিরবো। আমি মোস্তফা কামাল আপনার কাছে আসি, তার আগে দর্শক আপনাদেরকে একটু বলে রাখি, তা হচ্ছে যে এই অনুষ্ঠানটি স্যাটেলাইট ছাড়াও কিন্তু মাই টিভি বাংলাদেশ ইউটিউব এবং ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখানে আপনারা কোনো প্রশ্ন চাইলে কমেন্ট বক্সে করতে পারেন। ফিরছি মোস্তফা কামাল আপনার কাছে। আমরা যেটা জানি তা হচ্ছে যে বাংলা, বিহার, উড়িষ্যার যে নবাব, সেই নবাবের পরাজয় কেবলমাত্র দিনটি কেবলমাত্র স্মৃতি নয়, হারানো স্বাধীনতা এবং এই যে বিশ্বাসঘাতকতার নির্মম এক চিত্র, যে বিষয়টি, সেই যে ধারাবাহিকতা, আসলে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে পলাশী থেকে বাংলার এই যে স্বাধীনতা, এটি আমরা ধারাবাহিকতাকে কিভাবে টানবেন? ধারাবাহিকতা আচ্ছা রকম ভাবে দেখছি। জি, আমার সহ-আলোচক আব্দুল্লাহ ভাই কয়েকটা নাম উচ্চারণ করেছেন, মীর জাফরের কথা বলেছেন, ঘসেটি বেগমের কথা বলেছেন। এ ফাঁকে কিন্তু আরও কিছু নাম আছে। আমরা সেই মীর জাফর থেকে ঘসেটি বেগম পর্যন্ত, অর্থাৎ 1757 থেকে 1971 পর্যন্ত দফায় দফায় কিন্তু দেখেছি। নামগুলো ওই নাম নয়, কিন্তু প্র্যাকটিক্যালি কাজকর্মে সেটাই। এর মাঝে দিয়ে কিন্তু আরও কিছু চরিত্র ছিল। দুর্ভাগ্যজনকভাবে ওই নামগুলো আমরা দেখি না, অথবা ওই কার্যকারিতাগুলো দেখি না। কীরকম সেটা? মোহনলাল কিন্তু আমরা দেখি না, মীর জাফর মাঝে মধ্যে দেখি, খুব ট্রেজেডি কিন্তু এখানে। মীর মদনও আমরা দেখি না, ঘসেটি বেগম দেখি, নামগুলো হারিয়ে গেল। দেখেন ইতিবাচক নামগুলো, গোলাম হোসেন দেখি না। নবাব, যেটা নাটকেরও একটা ডায়লগ হয়েছিল পরবর্তীতে, যে তিনি তার কষ্ট বেদনা শেয়ার করতেন গোলাম হোসেনের সাথে, উপায় নেই গোলাম হোসেন, অর্থাৎ আস্থাভাজন বা নিকটজন। তো সেই 1757 থেকে 71 যেমন দেখেছি আমরা, আবার 71-এর পরবর্তীতে 2024 পর্যন্ত কিন্তু মীর জাফরদেরকে আমরা দেখি, মীর মদনদের দেখি না। আবার কি এক নিষ্ঠুরতা অথবা ইতিহাসের অনিবার্যতা কিনা, রবার্ট ক্লাইভও আমরা মাঝে মধ্যে দেখি। 1/11-এর সময় দেখেছি, আরও বিভিন্ন সময় আমরা রবার্ট ক্লাইভ দেখেছি। ইদানিং আবার আমরা ইংরেজিতে কী যেন একটা বলি, ডিপ স্টেট, নানান ভাবে ভঙ্গিতে অন্যদিকে চলে যায়, ফাংশন কিন্তু সেটাই। এরকম একটা অবস্থার মধ্যে ইতিহাসের প্রয়োজনে বলতে হয় 57-তে সূর্যটা মোটামুটি নিভে গেছে। একটা পর্যায়ে কিন্তু ইতিহাসের প্রয়োজনে বলি, এই যিনি মীর জাফর, তারও একটা উপলব্ধি হয়েছিল, ইতিহাস কিন্তু তাই বলছে, যে কাজটা আমি ভালো করিনি। তিনিও শুধরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি, তারও পতন হয়েছে খুব নিষ্ঠুর নির্দয়ভাবে। 1764-তে বক্সার যুদ্ধ। জি, এরপরে যদি আপনি আসেন যে একেবারে কলাপস করা, একেবারে মুসলমানদের পজিশন তলানিতে নিয়ে যাওয়া, এই রাজ্যটাকে অধপতিত করা, সেটা একদম কমপ্লিট হয়েছে 1857-তে। একইভাবে ইংরেজরাই কোর্সটা কমপ্লিট যাকে বলে, সেটা করেছে মোগলদের শেষ নবাব বাহাদুর শাহর মধ্য দিয়ে। এর পরবর্তীতে দেখেন ইতিহাসের প্রয়োজনে আমাদেরকে নানান জনের কথা শোনানো হয়, কিন্তু কোথাও আসে না যে আমাদের সময়ে সময়ে আমাদের আলেমুল আমাদের একটা ভূমিকা ছিল ইংরেজ বিরোধী আন্দোলনে। আমরা ফরাজি আন্দোলন নামে কোনো আন্দোলন ছিল, মনে করাইয়া দিল বোধহয় মনে পড়ে আমাদের, আমরা ছোটবেলায় পড়েছিলাম। জি, মনে করাইয়া দিলে আমরা একটু একটু। হাজে শরীয়তুল্লাহ নামে এক বান্দা ছিলেন, বোধহয় ভুলেই গেছি দিব্যি,
অর্থাৎ আলেম ওলামাদের যেটা সম্পৃক্ততা, জি, মনে করাই দিলে একটু মাথা নাড়ি, এর আগ পর্যন্ত মনে হয় না। যেটা একটা মিল আছে এখানে দেখেন, 24-এ এসে, সেটাও গত কয়েকদিন আমরা কিন্তু ভুলে গেছি বা স্বীকার করতে চাই না, 24-এ এসে সম্ভবত একটু সামান্য আলামত আমরা দেখেছি। আব্দুল্লাহ ভাই কতটুকু খেয়াল করেছেন জানি না। 24-এর 4 এবং 5 আগস্টের আন্দোলনে আমাদের শনিরাকড়া যাত্রাবাড়ি, আপনার ওই দিকটায় উত্তরার অংশে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা এবং শিক্ষকদের কিন্তু ব্যাপক একটা অংশগ্রহণ ছিল, যেটা বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে বিভিন্ন দফায় যে আন্দোলনগুলো হয়েছে, 90 বলেন অথবা 111 বিরোধী আন্দোলনও ছিল, আলেম ওলামাদের এরকম সম্পৃক্ততা কিন্তু আমরা দেখিনি। সেই দিক থেকে 24-এর আন্দোলনে কিন্তু এটা একটা ভিন্ন মাত্রা যোগ। তো শিক্ষার্থীদের আন্দোলন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল, প্রাইভেট ইউনিভার্সিটি নির্ভর হয়ে গেল কিছুটা, ঠিক ওই সময় মাদ্রাসার শিক্ষার্থীদের যে ভূমিকা, গত কয়েকদিন থেকে এগুলো আর আলোচনায় নাই, বা কেউ আলোচনায় আনতে গেলে অন্য একটা কিছু এনে আমরা এটা কিন্তু চেপে দিচ্ছি। তো এরকম একটা অবস্থায় আমাদের উপলব্ধি করার বিষয় আছে যে আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি। কিন্তু আপনি সাম্প্রতিক সময়ে দেখেন, ওই আন্দোলনের যারা অংশীজন বলতে আমি এক শব্দে বলছি অংশীজন, জি। আওয়ামী লীগ সরকার এবং বিশেষ করে তার যেই শীর্ষ পর্যায়ের লোকেরা ছিলেন, বিশেষ করে বেনজির টাইপের যেই প্রশাসনিক লোকেরা ছিলেন, তারা কিন্তু দুইটা দলরা একসাথে করে উচ্চারণ করতেন, বিএনপি জামাত, মনে হয় যেন দুইটা মিলে একটা দল বুঝি, অর্থাৎ একটা গোত্রভুক্ত করে ফেলা। তো তার মানে তারা হয়তো বা সঠিকই অ্যাড্রেস করেছিল যে গোলমালটা কোন জায়গায়। এই ঐক্য ভাঙ্গার জন্য হেন চেষ্টা নাই যেটা ওই সময়ের ক্ষমতাসীনদের থেকে করা না হয়েছে, অর্থাৎ বিএনপি জামাত ইসলামের ওই ঐক্য ভাঙ্গার জন্য। আমাদের কাছে তথ্য আছে, বিএনপিকে এমন অফার দেওয়া হয়েছিল যে জামাতকে একটু সাইড লাইনে রাখো, তোমাদের উপর কোনো ঝামেলা হবে না। আবার জামাত ইসলামীকেও বলা হয়েছিল যে বিএনপির সঙ্গ ছাড়ো, তোমাদের নেতাদের যেই ফাঁসির কথাবার্তা শোনা যাচ্ছে, অর্থাৎ তখনও ফাঁসি দেওয়া হয়নি, যেই যন্ত্রণায় তোমরা পড়বা না। তাহলে তারা পরীক্ষিত মিত্র। কিন্তু গত কয়েকদিন আপনি দেখেন, এক পক্ষ আরেক পক্ষকে যেসব কথা বলছে, মোটামুটি আওয়ামী লীগের অভাবটা তারা পূরণ করে দিচ্ছে। কিন্তু মাঝে মধ্যে ক্ষমতাসীন দল থেকে জামাত ইসলামীকে এমনভাবে আক্রমণ করা হয় যেটা আওয়ামী লীগ করত। আবার জামাত ইসলামীও জবাব দিতে গিয়ে বিএনপিকে এমন শব্দ উচ্চারণ করে যেগুলো শেখ হাসিনা করতেন। তার মানে হচ্ছে শেখ হাসিনার অভাবও তারা পূরণ করে দিচ্ছেন, প্রকারান্তরে আওয়ামী লীগের অভাবটা পূরণ করে দিচ্ছেন। এমন যদি হয়ে থাকে যে আওয়ামী লীগের একটা মার্কেটিং করে কোনো বাড়তি সুবিধা নেওয়া যাবে, সেটা সম্ভবত হবে না। প্রত্যেকের বেদনা আছে, মজলুম বলতে একটা শব্দ আছে, নিপীড়িত। কে বেশি নির্যাতিত এটা নিয়ে বিতর্কও খাটে না। কিন্তু ইদানিং আমরা দেখছি ওই বিতর্ক আর খুব একটা নেই, বরং কার মধ্যে চালাকি ছিল, চাতুরি ছিল, কে কার ভিতরে ছিল, এইসব আলোচনাকে কিন্তু বেশি করে সামনে আনা হচ্ছে। যে আলোচনা প্রকারান্তরে আওয়ামী লীগ যদি ফিল্ডে থাকতো, এখন হয়তো তারাই করতেন। সর্বশেষ আজকের দিনের ঘটনায় আসেন। আমি একটু যদি আপনার পরে আবার ফিরে আজকের দিনের ঘটনায় আসি, আব্দুল্লাহ ভাই আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে আমরা নব্য উপনিবেশ, এই কথাটাই অনেকটা শুনি। আবার হচ্ছে এই যে আমরা একদম বিশ্বাসঘাতকতার জায়গায় আসি, তো আমরা সেই 57 দেখলাম, এরপরে আবার 71 পর্যন্ত যদি আসি, তো সেখানে 71 পরবর্তী যে স্বাধীন সার্বভৌম একটি দেশ, সেখানে আসলে কেউ সেই ঘসেটি বেগম কিংবা মীর জাফরের চরিত্র নিয়ে কি কোনো ব্যক্তি নাকি প্রতিষ্ঠান কাজ করছে, বা এটার মাধ্যমে অন্য কে ফায়দা হাসিল করতে চায়? আমাদের স্বাধীনতা মানে বিষয়টি কি এরকম যে নামে দেশ স্বাধীন রেখেও স্বাধীনতা হরণের কোনো কাজ কি আসলে করা সম্ভব? না, এটা তো আমরা 71-এর পর থেকে বিভিন্ন সময়ে এ ধরনের প্রচেষ্টা, যারা আগ্রাসী প্রতিবেশী আছে, আধিপত্যবাদী প্রতিবেশী আছে, তাদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এটা হয়েছে। এবং সেটার জন্য এ ধরনের সব ধরনের আগ্রাসনের জন্যই কিন্তু কিছু মির্জাফরের দরকার হয়। এই মির্জাফর, বিভিন্ন সময়ে মির্জাফর সৃষ্টি করা ঘসেটি বেগম, যদি আমরা মির্জাফরকে আপনার লিঙ্গর দিক থেকে আমরা যদি মানে ধরি, তাহলে এখানে মির্জাফর না হলে ঘসেটি বেগম সৃষ্টি করে সেটা করা হয়েছে। তো এই জায়গাগুলো বিভিন্ন সময়ে আমরা উপনিবেশের কথা বলছেন, আমাদেরকে তো এখনও উপনিবেশের এটা কিন্তু একটা পর্যায়ে এসে ভৌগোলিক উপনিবেশ কিন্তু অতটা গুরুত্ব বহন করে না, যেখানে রাজনৈতিক উপনিবেশ, অর্থনৈতিক উপনিবেশ যদি সৃষ্টি করা যায়, তাহলে কিন্তু ভৌগোলিক উপনিবেশটা অতটা আর প্রয়োজন পড়ে না। এই বিষয়গুলো কিন্তু নতুন পরিবর্তিত প্রেক্ষাপটে কিন্তু সেটা আমরা দেখি। আমরা যদি বিশেষ করে যদি সাম্প্রতিক পরিস্থিতিও আমরা দেখি,
চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা কিভাবে দেখলাম, যেভাবে হুঙ্কার দেয়া হলো সীমান্তের বাইরে থেকে, যে একটা পর্যায়ে তো প্রতি বিপ্লবের মাধ্যমে এখানে আবার সেই ফেসিস্ট গোষ্ঠীকে আবার ফিরিয়ে আনার এবং তাদেরকে বসানোর এই ধরনের হুঙ্কার পর্যন্ত আমরা সীমান্তের বাইরে থেকে আমরা দেখেছি। বিশেষ করে সংখ্যালঘু ইস্যুটাকে নিয়ে একটা পর্যায়ে তো অনেকের মধ্যে এমন শঙ্কা তৈরি হয়েছে যে বোধহয় এই বুঝি কিছু একটা হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে। এ ধরনের আগ্রাসনগুলো সাম্প্রতিক সময়ে এসে আবার সেটা চাঙ্গা হয়েছে। কি জন্য চাঙ্গা হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমান যখন পূর্বমুখী কূটনীতি অত্যন্ত, আমি মনে করি বিচক্ষণতার সাথে তিনি মালয়েশিয়াকে প্রথম তার ডেস্টিনেশন হিসেবে সফরের জায়গা হিসেবে বেছে নিয়েছেন এবং তারপরে চীন গিয়েছেন। এই সফরকে কেন্দ্র করে নতুন করে আবার দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে বার্তা দেওয়ার চেষ্টা করছে যে আমাদেরকে উপেক্ষা করে তোমার এই কাজটা কিন্তু ঠিক হয় না, আমরা চাইলে কিন্তু তোমার দেশকে এভাবে এইসব ইস্যু দিয়ে কিন্তু আবার অস্থিতিশীল করতে পারি, তোমরা আমাদের। এই জায়গাতে আজকে আপনি শুনেছেন বোধহয় রিজভী আহমেদ অত্যন্ত, আমি বলিষ্ঠভাবে তাকে আমি ধন্যবাদ দিই, তিনি বলেছেন যে আর এই বাংলাদেশের মানুষকে আর গোলাম বানানোর চিন্তা যদি কেউ করে তাহলে ভুল করবে। এই কথা তিনি যেমন বলছেন, আবার কিন্তু আমরা দেখছি ভুলও করছেন। আবার এই যে গোলাম হওয়ার মতো, গোলাম বানানোর প্রেক্ষাপট পটভূমি তৈরি করার জন্য, যেমনটা মোস্তফা কামাল ভাই বলছেন যে আমরাই কিন্তু এই পটভূমি আবার মাঝে মধ্যে যেন আমরাই আবার তৈরি করে দিচ্ছি। আমি একটু আপনাকে থামাই, দুঃখিত। সেটি হচ্ছে রুহুল কবির রিজভী সাহেব যেমনটা বললেন, এবং আরেকটা প্রোগ্রামে গোলাম পরোয়ার সাহেব জামাত সেক্রেটারি জেনারেল তিনিও বলেছেন যে 1757-তে যেরকম ঘাতকদের, এদেশের বিশ্বাসঘাতকদের কারণে 200 বছরের একদম গোলামিতে আমাদের আবদ্ধ হতে হয়েছিল, এখনও বাংলাদেশের একটা গোষ্ঠী ষড়যন্ত্র করছে। তাহলে এখনও কি সেই ষড়যন্ত্র সম্ভব এদেশে থেকে, এদেশের পলিটিক্স করে অন্য দেশের হাতে স্বাধীনতার সার্বভৌমত্ব তুলে দেওয়া? অসম্ভব কেন? এটা যারা গোলামির, যাদের রক্ত মাংসে মজ্জায় গোলামির মানসিকতা আছে, তারা কিন্তু সবসময়ই এই যুগ ওই যুগ, এই শতক ওই শতক, কিন্তু এটা কোনো ভেদ বিচার নাই। আপনার কিন্তু দেখবেন যে যখন পুরো মানে প্রতিবেশী দেশে আমরা যখন দেখছি, ভারতে যখন দেখছি যে মুসলমানদেরকে যখন তখন মুসলমানদের সমস্ত স্থাপনাগুলো, যে ধর্মীয় স্থাপনাগুলো সব গুড়িয়ে দিচ্ছে একের পর এক, তাদেরকে বলছে যে নামাজ পড়তে হলে তোমাদের পাকিস্তান বা বাংলাদেশে চলে যেতে হবে, তখন কিন্তু বাংলাদেশের কি একজন তথাকথিত সুশীল ধর্মনিরপেক্ষ লোককে কি একটা শব্দ, একটা টু শব্দ করতে আপনি দেখছেন? অথচ এখানে বাংলাদেশে যদি কোনো ধরনের এ ধরনের একটি শব্দ যদি আপনি দেখেন, সেখানে একজন মন্ত্রী এ ধরনের কথা বলছে, আর বাংলাদেশের যদি সাধারণ একজন নাগরিকও এ ধরনের কোনো একটি মন্তব্য করত, তাহলে দেখতেন যে আপনি কিভাবে তারা রাস্তায় নেমে আসতো তথাকথিত সুশীল এবং ধর্মনিরপেক্ষতাবাদীরা। তো এই যখন আমাদের বৈশিষ্ট্য, তখন এটা তো যুগে যুগে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হওয়াটা, এটা আপনি আশ্বস্ত হওয়ার কোনো কারণ নাই যে এই যুগে এসে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে না, এরকম আশ্বস্ত হওয়ার। আবার আমরা যারা ন্যাশনালিস্ট, আমরা যারা দেশপ্রেমিক হিসেবে দাবি করি, আমাদেরও এত বেশি আমরা অর্বাচীনের মতো আচরণ করি, মাঝে মধ্যে এমন সব ভুল করি যে এই ধরনের প্রেক্ষাপট পটভূমি তৈরি করার জন্য আমরাও সহায়ক শক্তি হয়ে যায় অনেক সময়, বুঝে না বুঝে। এটাই সবচাইতে দুর্ভাগ্যের জায়গা। সেই জায়গায় আমি ফিরবো। আমি আবার মোস্তফা কামাল আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আজকের দিনের ঘটনাপঞ্জি আপনি একটু দৃষ্টিপাত করতে চেয়েছেন, আমি সেখানেই আসি যে 1757-র 23 জুন আর আজকে 23 জুন যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে বিষয়টি, সেটি হয়তো আপনি তুলে ধরছিলেন। এই যে এই দলটা প্রতিষ্ঠা আবার 23 জুনের বেদনাবহুল পলাশী দিবস, এটি কি কোইন্সিডেন্ট নাকি এটির সাথে কোনো সিনক্রোনাইজ কোনো বিষয় রয়েছে? হয়তো দুইটার মধ্যে কোনো যোগসূত্র নেই, তারিখটা এক পড়ে গেছে। আরো অনেক তারিখও আছে এই দিনে, অনেকের জন্ম আছে, অনেকের মৃত্যু আছে। কিন্তু আমি বলতে চাচ্ছি আচরণগত বিষয়টা, চেতনাগত বিষয়টা, চর্চাটা কি। আজকের দিনের কথা বলছি এই কারণে, আজকে আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না, অথবা আজকে চট করে চলে আসা, সীমান্তের পাশে আসি বা হুট করে চলে আসবো, এই ধরনের কোনো ডিক্লারেশনও ছিল না। কিন্তু কর্মতৎপরতাটা এত বেশি আজকে, সরকারি পর্যায় থেকেও দলীয় পর্যায় থেকেও যারা ক্ষমতায় আছে তারা বোধহয় আজকে বিএনপির নাম এতবার উচ্চারণ করেনি, আওয়ামী লীগের নাম যতবার উচ্চারণ করেছেন। অনেকদিন পরে এই নামটা উচ্চারণ হচ্ছিলই না, কিন্তু যে হচ্ছিল না, তারা মোটামুটি জিকির করার মতো নামটা উচ্চারণ করেছেন।
এই গেল একদিক। দ্বিতীয় দিক দেখেন আপনি, সময়টা কখন? একদিকে তাদেরকে প্রতিরোধ করা বা তাদেরকে পাহারা দেয়া, তাদেরকে একটি দল পাহারা দিতে হবে কেন? 24-এর 5 আগস্ট অনেক কিছু ফয়সালা হয়ে গেছে। তো ফয়সালা হওয়ার পর শেখ হাসিনা এখন কোথায় আছেন? ঠিক প্রতিবেশী দেশে আছেন, ওনার ভাষায় বাড়ির পাশেই আছি। তো এরকম একটা অবস্থা আপনার তো মনে রাখতে হবে যে 81 সালে ওনার বাংলাদেশে আগমন ঘটেছিল ভারত থেকে, 24-এ আবার নির্গমন ওখানেই, অর্থাৎ যেখান থেকে আগমন ওখানেই নির্গমন। তো আবার মুখে যত কথাই বলেন, মুখে তো বলা হয় যে শেখ হাসিনা চট করে আসতে চান, ভালো কথা, উনি আসতে চান। সরকারি মহল থেকে বলা হচ্ছে ধরে নিয়ে আসা হবে, তো উনি যদি নিজেই চলে আসেন, আর ধরে আনার কিন্তু দরকার নাই। তাহলে ওনার আসার বিষয়ে একটা ঐকমত্য কিন্তু হয়ে আছে, উনি নিজেও চান, সরকারও ধরে আনতে চায়, আবার আমাদের ওখানকার যে শাসকরা আছেন ভারতের, তারা বলছেন যে রাজসম্মানে শাহজালাল বিমানবন্দরে নিয়ে আসবেন। তাহলে ঐকমত্য, মারাত্মক ঐকমত্য কিন্তু এখানে। এমনি ঐকমত্যের একটা অভাবে আমরা পড়ি, কিন্তু এই বিষয়ে ঐকমত্য আছে, কিন্তু আসছেন না কেন? অর্থাৎ মুখের কথা আর বাস্তবতা কিন্তু ভিন্ন, অনেক ভিন্ন। আবার যেটা আমি স্পেশালি বলতে চাচ্ছিলাম, দুটি দলের মধ্যে যে ঐক্যটা ছিল, রাজপথের ঐক্য, আগস্টের শেষ, জুলাইয়ের শেষ দিক থেকে আগস্টের প্রথম 5 তারিখ পর্যন্ত, ওই সময় কিন্তু আন্দোলন, যে যেটাই মনে করুক, আন্দোলন কিন্তু আর বিএনপি জামাত এই লাইনে ছিল না। এটা হয়ে গিয়েছিল একেবারে শিক্ষার্থী আন্দোলন। আর শিক্ষার্থী আন্দোলন মানে শুধুই শিক্ষার্থী তা নয়, ছাত্র জনতা, জনতা, সাথে যে আবার মায়েরা ছিল, তারা কি ছাত্র বা ছাত্রী? জনতার মধ্যে পড়ে যায়। অর্থাৎ মায়েরা কিন্তু প্রায় প্রত্যেকটি শিক্ষার্থীর আশেপাশে ছিল, ছিল। কেউ এক বোতল পানি নিয়ে, কেউ একটু নাস্তা নিয়ে। তার মানে কি, জন আন্দোলন বলতে যেটা বোঝায়। তো এই দুইটা দলের মধ্যে যখন এখন মাঝে মধ্যেই বিচ্ছেদ আসে, এত বড় একটা গণ আন্দোলন নিয়ে, আপনি এখন আর যদি বিপ্লব বলতে নাও চান, এবারের আন্দোলনটা কিন্তু বিপ্লব স্কেলেরই হয়েছে। তো ওই রকম একটা বিষয়, এটা কিন্তু যারা এই জীবন বাজি রেখেছে, 1400 বলা হয় সংখ্যাগত দিক থেকে, তাও শুধু জুলাইয়ের অংশে। তাহলে প্রকৃত সংখ্যা কত আমরা কিন্তু আসলে এখনো জানি না। কতজন এখনো পঙ্গু, কতজন এখনো নিখোঁজ এই সংসদে আছেন। হয়তো একদিন যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন, তাদের ফাঁসি হয়ে যেত, অথবা একদিন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো, অনেকে গুম থেকে ফেরত আসতেন না। কিন্তু তাদের এখন যে আচরণটা, এটা কিন্তু ওই শহীদদের আত্মাকে অবশ্যই কষ্ট দিচ্ছে। হাসপাতালে বা পঙ্গু অবস্থায় যারা এখনো কাতরাচ্ছেন, তাদেরকে কষ্ট দিচ্ছে। আমি একটা বিচারাঙ্গনের ছোট্ট উপমা দিয়ে শেষ করতে চাই 1 মিনিটে। এক আদালতে স্বামী স্ত্রী দুজনেই গেছেন, এবং দুজনের একই মতামত, স্বামীও সেপারেশন চাচ্ছেন, স্ত্রীও সেপারেশন চাচ্ছেন। তাহলে কারণটা কি? স্বামী বলছে, আমি সারাদিন অনেক কষ্ট করে সন্ধ্যায় আসি, আসার পরে ঠান্ডা ভাত দেয় অথবা দেয়ও না মাঝে মধ্যে, আমি আর তার সাথে ঘর করব না। তো জাজ সাহেব বলতেছেন রাইট। এবার স্ত্রী বলতেছে, আমিও আর তার সাথে ঘর করব না। কেন করবেন না? যে ভাত দিতে হয়তো বা আমার একটু দেরি হয়, কিন্তু আমার যেই মানে গালিগালাজ করে, আমিও তার সাথে আর ঘর করব না। রাইট। এখন লয়ার বলতেছে যে মহামান্য আদালত, এটা কি করছেন আপনি? এদিকেও বলছেন রাইট, এদিকেও বলছেন রাইট, আসলে রাইট কোনটা? রাইট তো একটা হবে। বলছে ইউ আর অলসো রাইট। অর্থাৎ বিচ্ছেদ চান না। আমাদের রেসপন্সিবল জায়গায় যারা থাকেন, আমাদের এই গোটা জাতি তো জাজমেন্ট করছে, তো গোটা জাতি। 5 আগস্টের আপনি ওই চিত্রগুলো, ওই ফুটেজগুলো যদি এখনো দেখেন, ওগুলো চোখের সামনে ক্যানভাসে ভাসলে বিচ্ছেদ কেউ চায় না। কিন্তু দুটি দলের মধ্যে এই বিচ্ছেদের যে ভাব, এটা যদি রাজনৈতিক কারণে হয়ে থাকে, যে একটু চোখ টিপাটিপি করে আমরা একটু আসলে রিহার্সাল করি, এটাও কিন্তু বিপজ্জনক হবে। কারণ এর মধ্যবর্তী দিয়ে যে কথাগুলো আসছে, আবার আপনার খেয়াল রাখতে হয়, প্রত্যেক দিন নিউজ ভ্যালুর প্রশ্নে সীমান্তে যা ঘটছে, এক একটা ঘটনা ছোটোখাটো ঘটনা নয়, কিন্তু এগুলো আমাদেরকে মেসেজ দিচ্ছে, কিন্তু এগুলো খুব বাজে মেসেজ দিচ্ছে। শেষ পর্যন্ত তারা আজকের যেটা আমার কাছে আপডেট নিউজ, যে প্রকাশ্যে সীমান্তে দিয়ে পুশিন ঘটাতে না পেরে পাটক্ষেত দিয়ে ঘটাচ্ছে। তাহলে এখানে আপনি যে যত বিরোধে করেন, অবশ্যই গোটা জাতি কিন্তু বিএনপি অথবা জামাত দুজনকেই বলছে ইউ আর অলসো রাইট। কিন্তু তাদেরও উপলব্ধি করার বিষয় আছে যে তারা কি বলছেন কথাগুলো। অলসো রাইটে যদি তাদের আপনি যেভাবে দেখতে চান, জাতি দেখতে চায়, আমারটা হচ্ছে জাতি যদি দেখতে চায় যেভাবে, তারা যদি তাদের একজনের ভুল অথবা একজনের অন্যায় যদি আরেকজন ধরিয়ে না দেয় বা ভুলগুলো, তাহলে তো অনেকটা গৃহপালিতই বলা শুরু হয়ে যাবে। ভুল ধরিয়ে দিয়ে একটা সহযোগিতা। কিন্তু তারা যা করছেন, আমি আমার পেশাগত দায়িত্বের কারণে যে বাজেট দিয়েছে বিএনপি সরকার, আর জামাত যে ছায়া বাজেট দিয়েছে, দেখেছি যে রকম ফের তত কিন্তু নেই। কিন্তু তারা এটা বাদ দিয়ে অন্য কথায় কিন্তু চলে যাচ্ছেন।
অন্য কথা অর্থাৎ হৃদয় ভেঙে দেয়া কথাও আছে, মনে করিয়ে দেয়া যে এটা কিন্তু শাহবাগ স্কয়ার নয়, এটা কিন্তু সংসদ। তো যিনি সংসদে কথা বলছেন তিনি জানেন না এটা যে সংসদ। আবার শাহবাগ থেকে কি হয়েছিল এটা যারা আক্রমণ করছেন তারা জানেন না ওখানে কি হয়েছিল, তাদের কারো কারো উত্থান কোন জায়গা থেকে, কোন সূত্র ধরে। এগুলো কিন্তু বাজে মেসেজ দিচ্ছে। জি কারণ আমাদের এই ফ্রন্ট লাইনার যারা, তারা বয়সে তরুণ, ভুল থাকতে পারে, তাদের যে অভিভাবকত্বের প্রশ্ন, ওই অভিভাবকত্বটা কিন্তু নেই। তাদের দিকেও ঘাটতি আছে, গুরুজনদেরকে যে একটা মান্যগণ্য করার, আমরা যেটাকে আমাদের গ্রামের ভাষায় আদব লেহাজ বলি, ওখানে ঘাটতি আছে। তো কিন্তু এই ঘাটতির কারণে যে অ্যাপ্রোচ যেটা করছেন, এটা কিন্তু আমাদের, তাদেরকে তো বিপজ্জনক অবস্থায় ফেলছেই, আমরা ক্রমশ দেখছি। কিন্তু গত 2-3 দিন ধরে তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, এগুলো ভালো আলামত নয়। জি আমি আলোচনায় ফিরবো, আমাকে একটা বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক থাকুন আমাদের সাথে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। প্রিয় দর্শক, আমরা বিরতির আগে সিনিয়র সাংবাদিক লেখক মুস্তফা কামাল তার কথা শুনছিলাম। এম আবদুল্লাহ সিনিয়র সাংবাদিক, বিএফিউজ এর সাবেক সভাপতি, আপনার কাছে ফিরছি। যে প্রশ্নটি নিয়ে যে আজকের দিনের বিষয়টা বলছিলেন মুস্তফা কামাল, সেখানে যে সাজ কিংবা এই দিনটাকে কেন্দ্র করে আগের যে প্রস্তুতি যতটুকু নেওয়া হয়েছিল, তিনি বলছিলেন যে সেটা কি অতিরঞ্জিত এর মতো করেই হয়তো মোস্তফা কামাল ভাই বলছিলেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে, এটি একটু শুনতে চাই। এর সাথে একটু অ্যাড করে দিচ্ছি, তা হচ্ছে যে আমরা আওয়ামী লীগের সময় দেখেছি বিএনপি জামাতকে তাদের কর্মসূচি ঠেকানোর জন্য পুলিশ রাজনৈতিকভাবে কর্মসূচি, তো সেটার সাথে আজকের দিনের যে রাজনৈতিক তৎপরতা, সেটার পার্থক্যটা কিভাবে করবেন? দেখুন, আওয়ামী লীগ যে স্টাইলে এই কর্মসূচিগুলো ঠেকাতো, তার একটা স্টাইল তো এরকম ছিল যে ধরুন একদিকে তো কর্মসূচি ঘোষণা করার পর ব্যাপকভাবে ধরপাকড় একটা অভিযান শুরু হতো এবং সেখানে একটা বাণিজ্য 10,000 8,000 ধরে ঢুকানো হতো এবং একটা বাণিজ্যের জায়গা ছিল। আর পাশাপাশি যেটা ছিল যে পরিবহন বন্ধ করে দেয়া, সমাবেশ ঠেকানোর জন্য একটা হরতাল সরকারি হরতালের একটা ব্যবস্থা করা, এই জাতীয় করে আলটিমেটলি বিরোধী দলের কর্মসূচিটাই পরোক্ষভাবে সাকসেসফুল হতো। তো আমরা আজকের বিষয়টা যেটা আপনিও বলছিলেন যে আনুষ্ঠানিকভাবে সেভাবে ফরমাল কোনো কর্মসূচি না থাকলেও তারা ফেসবুকে নানককে দেখা গেছে যে যেভাবে হোক মাঠে নামার জন্য এবং এটা করবে সেটা করবে হুঙ্কার। মায়া, আমি কিছুক্ষণ আগেও দেখছিলাম অনলাইনে মায়া লাইভে হম্বিতম্বি করছে, এই করব সে করব বলছিল। যে শেখ হাসিনার একটা কথা স্মরণ আছে, মায়ার কোট আনকোট মায়ার কথা বলছি, বলল যে বাগে দৌড়লে বাগে ছাড়ে, হাসিনা দৌড়লে ছাড়ে না, আমরা সেই নেত্রীর কর্মী। তো এইটা কি তাদের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে? আমার মনে হয় এই বুদ্ধি, বাগে ধরলে বাগে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না, সেই নেত্রীর কর্মী, সুতরাং তারাও ছাড়বে না। রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ নিবে, এটা তো। সুতরাং আমি দেখেছেন যে আমি গত সপ্তাহে আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা এবং পারলে কিভাবে, এটা নিয়ে আমি একটা আর্টিকেল লিখেছিলাম। সেখানে আমি এই বিষয়গুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি। সেটা হলো যে আওয়ামী লীগের এখনো পর্যন্ত যেটুকু আওয়ামী লীগ একটু উঁকি ঝুঁকি মারছে, 1 মিনিট 1.5 মিনিট 3 মিনিট সর্বোচ্চ 3 মিনিটের যে ঝটিকা মিছিল ভিডিও ধারণের যেটুকু আর কি, মানে এটা রিল নির্ভর মানে তৎপরতা আর কি। রিলে যেটুকু অ্যালাউ করে ওইটুকু হইলেই মানে চলে আর কি এ ধরনের, এবং তার সাথে কিছু টাকা পয়সা হালাল করারও একটা ব্যাপার স্যাপার আছে। টাকার তো লুটের প্রচুর অর্থ আছে। তো এটাকে আমি একদিক থেকে পজিটিভ দেখি দেশের অর্থনীতির জন্য। কারণ আওয়ামী লীগের কিন্তু সর্বস্তরের আওয়ামী লীগ কিন্তু লুটপাটের অংশীদার হতে পারে নাই 15 বছরে। বিশেষ করে গ্রাসরুট লেভেলের কিন্তু একটা লেভেল পর্যন্ত লুটপাটে ছিল, টেন্ডারবাজিতে ছিল, চাঁদাবাজিতে ছিল। আরেকটা লেভেল কিন্তু তারা চেয়ে দেখেছে, কিন্তু ওই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ওই জয় বাংলা এগুলো বলে লাফিয়েছে, কিন্তু তাদের সেই অর্থে আমরা কিছু সমাজের মধ্যে কিছু চিনি। এখন তাদের কাছে কিছু ওই অর্থের ফ্লোটা তাদের পর্যন্ত আসছে। আপনি দেখেছেন যে একদিনের বেতনের
অর্ধেক সমান বা 1 মাসের বেতনের অর্ধেক সমান দিয়ে নিতে হচ্ছে মিছিলে। তো এই যে অর্থের একটা যে ফ্লো তৈরি হয়েছে, এটা কিন্তু দেশের অর্থনীতির জন্য একেবারে মন্দ না। এটা মানে সেটা লুটের টাকা গ্রাসরুট লেভেলে আসছে, এটা ভালো। এটা বাইরে থেকে আপনি নেতাকর্মীদের দিকে ঠেলে দিচ্ছেন, সাংবাদিকদের দিকে আছেন না, বাইরে থেকে সাংবাদিকদের এখন বুদ্ধিজীবীদের দিকে না, তারা তো অনেকে জানানই দিচ্ছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ জানান দিচ্ছে যে তাদের দিকে আসছে কি আসছে না, কারণ তাদের উৎসাহের মাত্রাটা এত বেশি, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা এত উগ্র, এতভাবে তারা অ্যাগ্রেসিভ, এগুলো দিয়েই মানুষ যা বোঝার বুঝে নেয় যে কেন হঠাৎ করে এত ক্রেজি হয়ে যায়। এই ক্রেজি হওয়ার সাথে কোনো কিছু সম্পর্ক আছে কিনা আমার কাছে যেহেতু সেভাবে সুনির্দিষ্ট তথ্য নাই, তবে তাদের যে আড্ডাবাজির যে লেভেল, তাদের যে জৌলস, এগুলো দেখে মানুষ কি চিন্তা করে সেটা তো আর আমি আমাদের এটা সেভাবে ব্যাখ্যার প্রয়োজন আছে বলে মনে করি না। আব্দুল্লাহ ভাই, আপনি বলছিলেন যে রিলসের মতো কর্মসূচি, কিন্তু এই রিলসের মতো কর্মসূচির জন্য একদম মানে টেস্টের মতো প্রস্তুতি, এই যে বিশাল অনেক না, এই যে প্রস্তুতির জায়গাটাতে কথা হচ্ছে, এটা আমি মনে করি যে সব সরকারে থাকলেই আমার মনে হয় ভুল করা এটাই হলো একটা নিয়তি হয়ে গেছে আর কি। বিশেষ করে এখানে সেনাবাহিনীর নামানোর মতো এমনি মাত্র কিছুদিন আগেই সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনীর দীর্ঘ সময় পর, প্রায় 18 মাস 20 মাস পরে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। সেখানে হঠাৎ করে 8 দিনের জন্য সেনাবাহিনী নামানোর মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তো আমি মনে করি না। মূলত এই আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খলা করলে এটার আপনি গোড়ায় আগে আপনাকে চিকিৎসা দিতে হবে। সেটা হচ্ছে যে প্রশাসনের মধ্যে, পুলিশ বাহিনীর মধ্যে আওয়ামী লীগের যে অনুগতরা রয়ে গেছে, আওয়ামী লীগের দলীয় ক্যাডাররা এখনো রয়ে গেছে, সেই দিকে তো আপনি কোনো নজর দিচ্ছেন না। সেই জায়গাটাতে কিভাবে নতুন করে নিয়োগ দিয়ে সেখানে একটা নিরপেক্ষ জায়গা আওয়ামীদের অনুগতদের মুক্ত করবেন, সেই দিকে কিন্তু সেভাবে মনোযোগ নাই। আপনি এটা টেম্পোরারি এখন 23 তারিখ উপলক্ষে আপনি 8 দিনের জন্য সেনাবাহিনী নামিয়ে এই পরিস্থিতি ট্যাকেল করবেন, এটা তো কোনো পলিসি হতে পারে না। এটা কি প্রাসঙ্গিক ছিল এই পর্যায়ে? মোটেই প্রাসঙ্গিক ছিল না, মোটেই প্রাসঙ্গিক ছিল না। এটা বরং তাদের কর্মসূচিটার ফোকাসটা বাড়িয়ে দিয়েছে। আজকে ধরেন আজকের পত্রিকাতে, বেশিরভাগ পত্রিকাতে প্রথম পৃষ্ঠায় এটা 2-3 কলামে কারো সেকেন্ড লিড করে ছেপেছে। যদি তারেক রহমানের ভিজিটেড নিউজ না থাকতো, কোনো কোনো পত্রিকা এটা লিডও হয়ে যেতে পারতো নিউজ ক্রাইসিসের মধ্যে। তো এটা এটা যেখানে এটা ভেতরের পৃষ্ঠায় সিঙ্গেল কলাম হতে পারতো, যেখানে সেই জায়গাটাতে সেটা প্রথম পৃষ্ঠায় এই লিড সেকেন্ড লিডে নিয়ে আসার এটা হলো সরকারি এই সিদ্ধান্তের কারণে, যেটা হচ্ছে যে সেনাবাহিনী নামানো হচ্ছে। এর আগে আপনারা অনেক সময় বলেন যে রাজনীতিবিদদের আমলারা চালায়, তো এক্ষেত্রেও কি কোনো মিসগাইড হওয়ার পসিবিলিটি আছে মনে করছেন? সেটা তো আছে, আমলাদের মধ্যে এখনো সেটা একটা বড় শ্রেণী আছে যারা হঠাৎ করে এই সরকারের এই বিএনপির অনেক বন্ধু হয়ে গেছে, বিএনপি প্রেম তাদের একদম মানে উপচে পড়ছে। তো তারা কিন্তু এইসব অতি উৎসাহী হয়ে, বিশেষ করে আমি এই জায়গাটাতে সবচেয়ে বেশি আমি বলবো যে গোয়েন্দা বাহিনীতে কিন্তু ভূতের আসর রয়ে গেছে। গোয়েন্দা বাহিনীতে গোয়েন্দাদের মধ্যে যেই গত 15 বছরে মানে শেখ হাসিনার 15 বছরে যে গোয়েন্দা বাহিনীগুলোতে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, এটা একেবারে দলবাজ দলের ক্যাডার পর্যায়ের লোকজনকে বেছে বেছে সেখানে চাকরি দেওয়া হয়েছে। এখন তারা এই বিভিন্ন সময় বিভ্রান্তি সৃষ্টি করে, যারা ছিল না তারা মনে হয় যখন দেওয়া দরকার সেটা না দিয়ে কখনো কখনো এটা তাদের সীমান্তের বাইরে থেকে নির্দেশনা মাফিক তারা এভাবে অতি ভয় দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি করবে। আবার যখন সত্যি সত্যি জুজু হবে তখন কিন্তু আবার তারা তথ্য দেবেও না হয়তো। এই ধরনের পরিস্থিতিগুলোর কারণে আমার মনে হয় সরকার এই ধরনের একটি সিদ্ধান্ত, এটা কোনো প্রয়োজন ছিল না সেনাবাহিনীর ইনভলভমেন্ট। বড় জোর যেটা বিজিবিকে দিয়ে টহল দেওয়ানোর, এটা বড় জোর সর্বোচ্চ এটাই হতে পারতো, যেটা আজকে ঢাকা শহরে চোখে পড়েছে যে কিছু এলাকায় বিজিবির টহল ছিল, এটুকুই এনাফ, মোর দেন এনাফ ছিল। সেনাবাহিনী নামানোর এই সিদ্ধান্তটাই আমি মনে করি যে একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। আপনার কাছে ফিরবো মোস্তফা কামাল ভাই। আব্দুল্লাহ ভাইয়ের কথা সূত্র ধরি, তিনি বলছিলেন যে আগের আমলে, সেটি হচ্ছে আমলই বলছি আমরা, তখন এই যে ধর পাকড়াও এগুলোর বাণিজ্য সেটি হতো। এখন কি বাণিজ্য থেমে গেছে? ধর পাকড়াও যদিও আজকে মোটা দাগে অনেক ধর পাকড়াও হয়নি,
একটা বিষয় বলি, ফরিদপুরের মধুখালীতে ডিবি হেফাজতে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে, ওসি প্রত্যাহার হয়েছে। জানা যায় বিএনপির উপজেলা সভাপতি গিয়েছেন, তিনি নিজে দাবি করেছেন হত্যাকাণ্ড এটি। পরিবারের সাথে বিএনপির অন্যান্য নেতারাও দাবি করেছেন। এটি নিশ্চয়ই কাম্য নয়। কিভাবে দেখছেন বিষয়টি একটু যদি মোটেই বলেন। কাম্য নয়। আমরা যখন বিগত আমি একটু অ্যাড করে দিই, তারপরে উনি শুরু করুক। ধরপাকড়ের ব্যাপারে পুলিশ কিন্তু দোদারি মানে তরবারির মতো কাটতে পারে, যারা অনুগত আছে ফ্যাসিস্টে। তারা কিন্তু দেখেন গাজীপুরে যে মিছিলটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, যে পুলিশকে ধমক দিয়েছে খবরদার আসলে কিন্তু খেয়ে ফেলবো, এরকম করে ধমক দিয়েছে। সেখানে যদি আপনি মিছিলের ফেসগুলো দেখেন, এগুলো সবই হচ্ছে ইয়াং ছেলেপেলে, ধরুন 16-17 বছর থেকে এগুলা বড় জোর 25 বছরের মধ্যে। কিন্তু সেখানে সেই ঘটনায় যে এলাকা, ওই এলাকা থেকে গ্রেপ্তার করেছে প্রায় 30 জনের মতো গ্রেপ্তার করেছে। সবগুলো আপনি গ্রেপ্তার করে যাদেরকে প্রিজন ভ্যানে উঠাচ্ছে, তাদের প্রত্যেকের বয়স দেখবেন এটা প্রায় 50 বা 50 ঊর্ধ্ব বা 40 ঊর্ধ্ব এরকম। তো তাহলে এটা দিয়ে আরেকটা কিন্তু একটা সেন্টিমেন্ট মানুষের মধ্যে তৈরি করার, কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করার যে পটভূমি তৈরি করছে, যে এ ধরনের নির্দোষ লোকগুলাকে, বয়স্ক লোকগুলাকে ধরে নিয়ে যাচ্ছে। যাদেরকে ধরার কথা, যে যারা সেদিন হুমকি দিয়েছে তাদের চেহারাগুলোর সাথে এগুলো কিন্তু কোনোটা মিলবে না, যাদেরকে রশি দিয়ে বেঁধে এখন আপনি ধরে নিয়েছে। এই যে কিন্তু দুই দিক থেকে, একদিকে ওদেরা যখন নামলো তখন কিন্তু তাদেরকে ধরতে ব্যর্থ হলো, তা আটক করতে ব্যর্থ হলো। আবার এখন যাদেরকে ধরছেন এদের ব্যাপারে তাদের প্রতি সিম্পেথি তৈরি, দলের প্রতি সিম্পেথি তৈরির কিন্তু এক ধরনের পরিস্থিতি তৈরি করছে। জি মোস্তফা কামাল ভাই। একদম জায়গা মতো বিষয়টা অ্যাড্রেস করতে পেরেছেন আব্দুল্লাহ ভাই। বিশেষ করে আমাদের পুলিশের অংশটুকুতে আমি যেতে চাই। 5 আগস্টের পর পুলিশে কিন্তু নতুন কোনো নিয়োগ হয়নি, অর্থাৎ একদম নতুন পুলিশ কেউ নাই, অর্থাৎ ফ্রেশ যে শব্দটা আমরা বলি এখানে নাই। তাহলে কারা আছেন? যারা এর আগে ছিলেন। আমাদের পুলিশ বাহিনীর প্রশিক্ষণ বা অভিজ্ঞতায় কিন্তু কোনো ঘাটতি নেই, ব্যাপক অভিজ্ঞতারা। তো এখন এই অভিজ্ঞতাটা তারা কিভাবে কাজে লাগান? আপনি দুটা ঘটনা যদি পাশাপাশি রাখেন, মিরপুরে যখন রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় 4 থেকে 5 দিনের মধ্যে পুলিশ কিন্তু আসামি ধরে ফেললো, এটা অভিজ্ঞতার ছাপ। ঠিক একই সময়ে দেখেন আমাদের ক্রিকেটার নাইমকে চট্টগ্রামে কি করলো, ওইটাও আরেক অভিজ্ঞতার ছাপ। খুলনায়, চট্টগ্রামে যেটা ঘটলো, জি খুলনায় আরেক ক্রিকেটার আরেকটা ঘটলো। তাহলে পুলিশের অভিজ্ঞতা দেখেন, এটা নানামুখী অভিজ্ঞতা, আপনি কোন কাজে লাগাবেন এটা হচ্ছে বিষয়। তো আমাদের পুলিশের মধ্যে আগে ছিল বাড়ি গোপালগঞ্জ না হলেও নিজেই নিজেকে গোপালী বলতে এরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কোনো না কোনোভাবে গোপালগঞ্জের পাশে হলেও গোপালগঞ্জ, পদ্মার ওপার হলেই গোপালী পুলিশ, অথবা এই পাড়ে হলে হাওড়ি পুলিশ, শ্বশুরবাড়ির সূত্র ধরে জি। হলো। হাওড়ি অর্থাৎ হাওড় অঞ্চলের আচ্ছা, হারুন সহ যারা ছিলেন তাদেরও একটা টিম ছিল। তারা কিন্তু কিছু হয়তো পালিয়েছেন, বাদ বাকিরা তো আছেন, তারাও তো অভিজ্ঞ। এই ধরনের ভালো কাজে যেমন অভিজ্ঞ, দুষ্ট কাজে অভিজ্ঞ। অর্থাৎ 15 বছরের আগের পুলিশে তো আছে আছে, দিব্যি আছেন। অর্থাৎ একটা ট্রল তৈরি করার জন্য যে উপাদান, একটা রিল তৈরি করার জন্য যে উপাদান, কিভাবে সেটার যোগান দিতে হয়, এই বিষয়ে তারা কিন্তু অত্যন্ত অভিজ্ঞ। আপনারা একটু যদি মনে করে নিতে চান, বা আমি মনে করিয়ে দেই যে কিভাবে 8-10 জনকে ধরতে হবে, কিভাবে একটা বাড়িতে নিতে হবে, জাহাজ বাড়ি বা অন্য কোনো বাড়ি, কিভাবে ওই জঙ্গিপনাটা সাজাতে হবে খুব বিশ্বাসযোগ্য করে। মেরে ফেলার পর লাশটাও মা বাবা নেয় নাই, যে এত বিরক্ত মা বাবা এই ছেলেটার প্রতি। এগুলো কিন্তু পুলিশের দক্ষতা অভিজ্ঞতার বিষয় ছিল। তো ওই পুলিশ এখনও আছে। তো কোথায় আছে? হয়তো আগে চট্টগ্রামে ছিল, এখন শেরপুরে আছে, বা আগে ঢাকায় ছিল, এখন খুলনায় আছে। তফাতের দূরে কিন্তু। আর ঢাকায় হয়ে থাকলে আগে 5 তলায় ছিল, এখন 3 তলায় বসে। এর মধ্যে আমরা খেয়াল করি কে কবে ছাত্রদল করতেন, বা তার বাবা বা তার দাদা কবে ছাত্রদল করতেন, বিএনপির আশেপাশে ছিলেন, অথবা পাশাপাশি 2টা জমিন আছে তাদের, বা গরু ছাগল তাদের একসাথে চলে, অর্থাৎ একটা আত্মীয়তার বন্ধন তৈরি করেন। এটা কিন্তু খুব বাজে লক্ষণ। এখন আবার এখনো তারা অতি বিএনপি গার অতি হয়ে যেতে বিএনপি চায়। এবং বিভিন্ন ছবি বিক্রি করার একটা ব্যবসায় কিন্তু তারা নেমে গেছেন। কার সাথে ছবি আছে বা ছিল এটা তো আবিষ্কার সব করেন। পেশাই করছে, শুধু পুলিশকে বলছেন কেন? পুলিশ এখানে ফাংশনাবল বেশি, আচ্ছা, এই কারণে পুলিশের কথা বলছি। এটা তো মৌসুম শুরু হয়ে গেছে। এটা আমরা যে পেশায় আছি সেই পেশায়ও তো হচ্ছে। জি মাশাআল্লাহ, এই পেশায়ও আছে। বেনজির সাহেবের সাথে শালার ঘরের সম্বন্ধীর ঘরের নাতি, এরকম কত ধরনের পরিচয় কিন্তু আমরা দেখতাম। বা বেনজির সাহেবকে উনি চেনেন, এটাও একটা পরিচয়। আর বেনজির সাহেব ওনারা চেনেন, এটা তো আরো বড় পরিচয়। তো গত 4-5 দিন তো বেনজির নামে কেউ আছে কিনা কেউ চেনে না। আর এটাই হচ্ছে বাস্তবতা। তো যারা এখন সরকারে আছে তারা কিন্তু অনভিজ্ঞ নয়, তারা এর আগে একাধিকবার সরকারে ছিলেন, সরকারের অর্গানগুলো তারা বোঝেন।
এখানে সতর্কতা বা সাবধানতার বেশিরভাগ দায় এবং দায়িত্ব তাদেরই। পুলিশ দাবি করছে বারবার যে তারা খুব সফল হয়েছে, ঘুরে দাঁড়িয়েছে, এসব শব্দ কিন্তু আমাদেরকে শোনাচ্ছে প্রতিদিনে, এ ধরনের একটা বাইট দিচ্ছে জি। যে ঘুরে দাঁড়িয়েছে, মাজা শক্ত করেছে, কি কি যেন শোনায়। তো আপনারা তাদেরকে মাজা শক্ত করার দুই একটা অ্যাসাইনমেন্ট দেন ভালো করে। কিন্তু আমরা দেখছি তারা কিন্তু মামলাবাজি কোনো না কোনো ফরম্যাটে ঠিকই করছেন। একসময় একটা ছিল জামিন বাণিজ্য, ওইটাও একটা বাণিজ্য, ওই কারবারও কিন্তু চলছে বিচারাঙ্গনে, আচ্ছা মতো চলছে। এবং বিচারাঙ্গনেও আজকেও খবর আছে বিএনপি জামাত ওখানেও ভাগাভাগি। কিন্তু সেই এগুলো, প্রসঙ্গে আমি আসবো জি, একটু পরে। এই জি। প্রকারান্তরে এগুলো কিন্তু এক ধরনের বাংলায় বললে আওয়ামীপনা। কারণ আওয়ামী লীগ এমন জায়গায় গেছে দিনে দিনে, শুধু দল থাকেনি কিন্তু, এটা আওয়ামী লীগ কিন্তু দল থাকেনি, রেজিম হয়ে গেছে। রেজিম হয়ে গেছে। অর্থাৎ এক ধরনের নাফসিয়াত, যেটা মনে অন্তঃপ্রাণে, যেটা মনোজাগতিকভাবে। তো যেই কারণে আমরা দেখছি কোনো না কোনোভাবে তাদের একটা চর্চা আছে। আর আমরা কথায় কথায় বলছি, আব্দুল্লাহ ভাই একটু আগে বলছিলেন, আপনিও বলছিলেন আওয়ামী লীগের ফেরত আসা। আওয়ামী লীগ কিন্তু ময়দান থেকে যায়নি, গেছেন একটা পরিবারের লীগ গেছেন। শেখ হাসিনা গেছেন, তার বোন গেছেন, তার চাচাতো মামাতো ফুফাতো ভাই বোন যারা আছেন, ওরা কিন্তু খুব হেফাজতের সাথে চলে গেছেন। বাদ বাকির সবাইরে রেখে গেছেন। যেটা আমরা খেয়াল করি 3-4 দফায় হয়েছে। আজকে একটু একটু টোকা দেওয়া হয়েছিল যে তোমরা কোথাও জড়ো হও, উদ্দেশ্য কি, একটু মার খাও, একটা ট্রলের মতো আইটেম হোক, একটা রিল কাটা হোক, এটা নিয়ে আমরা সামনে আগাই। যারা এইসব বাণীগুলো দেন, উৎসাহগুলো দেন, তারা কিন্তু লুঙ্গি ড্যান্স দিয়ে হোক, আর সীমান্ত দিয়ে হোক, আর কলাপাতা দিয়ে হোক, দু একজন ধরা পড়েছেন, তারা কিন্তু আগেভাগে চলে গেছেন, বাদ বাকিদের রেখে গেছেন। এই রেখে যাওয়াদেরকে এখন আবার রাজনৈতিক দলগুলো যেভাবে ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ, নানান আওয়ামী লীগে কিন্তু আবার নিজেরা নিজেরা একটা ভাগ করে নিচ্ছেন তারা। এগুলো কিন্তু লক্ষণ ভালো না। সামনে হয়তো বা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তাদের কোনো হিসাব থাকতে পারে। আমরা বারবার বলি আওয়ামী লীগ ফিরবে কিনা, আসবে কিনা। আওয়ামী লীগ তো আছেই, ফেরার তো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা নির্ধারিত হবে আদালতের মাধ্যমে। তথ্য উপদেষ্টার আজকে জি এই বক্তব্য শুনেছেন নিশ্চয়ই আপনি। জি শুনেছি। তথ্য উপদেষ্টা অথবা এক মিনিটের মধ্যে একটু যে শুনতে চাই, জি। তথ্যমন্ত্রী যিনি থাকেন, তিনি একটা যন্ত্রণায় থাকেন বরাবরে। একেবারে হাসান মাহমুদ না হলেও কাছাকাছি একটা মাহমুদের কাছে তার যেতে হয়, কিছু একটা বোধহয় বলতে হয়, বা মাঝে মধ্যে যে না বলাও একটা প্রতিক্রিয়া, জি। একটু চুপ করে থাকাও একটা প্রতিক্রিয়া, সেটাও একটা দায়িত্ব। কথা না বলাও কিন্তু দায়িত্ব কখনো কখনো, বিশেষ করে তথ্যের প্রশ্নে। তো তথ্যর থেকে গোটা জাতির জন্যই যেটা তথ্য, যখন স্বয়ং মন্ত্রী বলে ফেলেন, তো এই জায়গায় আমার পেশাগত জায়গা থেকে মনে করছি যে একটু সংযমী হওয়া, একটু হিসেবে হওয়া ভালো কোনো বিষয়ে কথা বলতে। জি, আপনার কাছে ফিরবো। আমি খুব ছোট্ট করে একটু আব্দুল্লাহ ভাই আপনার কাছে জানতে চাই আজকের দিনের ঘটনাই সেটি হচ্ছে যে আমরা অনেক সময় প্রশংসা শুনতাম জামাতের বিরোধী দলের যে সাংবাদিকদের মেনটেন ওনরা বেশ সুশৃঙ্খলভাবে করে, কিন্তু আজকের প্রেক্ষাপট ধানমন্ডিতে যেটি দেখেছেন, হঠাৎ করে তাদের ধানমন্ডি কর্মসূচি তাদের দেয়া, সেটি হয়তো দিনের কর্মসূচি অনুযায়ী তারা দিয়েছে, কিন্তু যে ঘটনাটা ঘটলো, যদিও তারা এটিকে ভুল বোঝাবুঝি বলেছেন এবং যে রক্তাক্ত হয়েছেন সে তাদের বিট, তাদের কাভারেজই করতো, এটি তারা দাবি করেছেন দীর্ঘদিন থেকে। কিভাবে দেখছেন এটি? নিশ্চয়ই তো এটি খুব সাধুবাদ পাওয়ার কথা না। না, এই মোটেই ঘটনা। না, খুবই নিন্দনীয় কাজ হয়েছে। আমি নিজেও এটা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছি। জামাতের কথা আপনি যেটা বলছিলেন, জামাত তুলনামূলকভাবে এভাবে সাংবাদিকদের ব্যাপারে কিছুটা তারা মানে সহনশীল এবং সংযমী ভূমিকায় তাদেরকে থাকার একটা সুনাম যেভাবে হোক তাদের ছিল। কিন্তু এই যে গণ রাজনৈতিক দল হওয়ার, তাদের মধ্যে প্রবণতা তৈরি হওয়ার পর কিন্তু আমরা নানান ধরনের কেলেঙ্কারি, নানান ধরনের ঘটনা কিন্তু আস্তে আস্তে এই ঘটনাগুলোর সংখ্যা বাড়ছে। আপনি কুমিল্লার ঘটনা থেকে শুরু করে, এছাড়া এর আগে নওগাঁতে একটি ঘটনা ঘটেছে খুব। এই জন্য তাদেরকে আমার মনে হয়, আমি নির্বাচনের আগেই একটি লেখায় আমি বলেছিলাম এটার জন্য জামাতকে মূল্য দিতে হতে পারে, যে তারা যেভাবে তাদের ক্যাডার ভিত্তিক একটা দল থেকে তারা হঠাৎ করে তারা ভাবছে যে তারা একদম গণমুখী ট্র্যাডিশনাল রাজনৈতিক দলের মতো গণদল হয়ে যাবে, গণরাজনীতি এর মতো সবাইকে স্থান করে দিবে, এটা নির্বিচারে করার ক্ষেত্রে তাদের জন্য এটা বিপদ ডেকে আনতে পারে। তো আমার মনে হয় সেই সিমটমটা অলরেডি শুরু হয়ে গেছে। তারা যদিও আশ্বস্ত করেছেন যে এই ঘটনায় জড়িত থাকলে, যে আশ্বস্ত তো এইভাবে করতেই পারে, কেউ কিছু করছে কিনা সেটা তারা বলতে চেয়েছেন। সেটা যেটা ভিডিওতে যেটা দেখা গেছে তাতে চেহারাগুলো দেখে মনে হয় নাই, এবং সেখানে তো এটা স্পষ্ট, ভিডিওগুলো ভাইরাল
ক্রিটিক্যাল এবং তাদের কর্মীরাই ঝাঁপিয়ে পড়েছিলেন। বিশেষত আমরা যেটা দেখেছি যে এই ঘটনাটাতে কিছু অতি উৎসাহী তারাও সেটা আমি আপনি একটু ধরিয়ে দিই প্রথম আলো থেকে আপনার আলোচনার সুবিধা হবে। আমি এরপরে আমার 1 মিনিট শুনতে চাই, এরপর বিরতিতে যাব। প্রথম আলোর ভাষ্য অনুযায়ী তাদের সংবাদকর্মী বলেছেন বক্তব্য যখন তারা রাজনৈতিক দল কর্মসূচি দিচ্ছিলেন, তাদের একজন থানা সভাপতি বক্তব্য দিচ্ছিলেন এবং সংবাদকর্মীদের পক্ষ থেকে বা ক্যামেরা পার্সনদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা বক্তব্য সংক্ষিপ্ত করেন, আমরা নিউজ ধরাবো। তাদের একজন নেতা সেখানে বলেছেন যে আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী চালিয়ে যাব, আপনারা থাকলে থাকেন, না থাকলে না থাকেন। তখন যে থামিয়ে দিতে বলেছিল যে আপনারা বক্তব্য থামান, সেটি কোন বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল আমরা জানি না। তারপরে ওই মধ্যে থেকে ওরা ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদেরকে টর্চার করলো বা নির্যাতনটা করলো। দুটি কিন্তু চিত্র, একটু দুটি নিয়েই ব্যাখ্যা করবেন। না, পুরো ঘটনাটাই আমি যতটুকু নিউজ থেকে দেখেছি, আমি তো প্রথম আলো বা অন্যান্য সোর্স থেকে আমি বাংলা ট্রিবিউনও পড়েছি রিপোর্টটা, যেটা দেখা গেছে যে সেখানে কিছু অতি উৎসাহী কর্মীর কারণেই ঘটনাটি ঘটেছে মোটা দাগে, এবং তারাও কিন্তু তাদের যে বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে সেখানেও অতি উৎসাহী শব্দটি ব্যবহার করেছে। আমার কাছেও মনে হয়েছে যে কিছু অতি উৎসাহী কর্মীর কারণে এটা হয়েছে, কিন্তু এটা শুরু হওয়ার পরে আমি দেখেছি কিন্তু তাদের এই অতি উৎসাহী কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, অনেকেই এটার পার্ট হয়ে গিয়েছেন। এটাই কিন্তু একটা উদ্বেগের জায়গা, যেখানে থামানোর কথা বাকিরা এসে থামানোর কথা, সেই জায়গাটাতে অনেকে আবার এটা পার্টিসিপেট করেছেন। তো এইটা খুবই আমি মনে করি যে জামাতের উচিত সত্যিকারের এদের বিরুদ্ধে চিহ্নিত করে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। আমরা দেখেছি এর মধ্যে মাল্টিমিডিয়া রিপোর্টাররা তারা ঘোষণা করেছে যে যদি এটার সুবিচার না পায় তারা জামাতের সংবাদ বর্জন করবে। তো এই ধরনের কর্মসূচি চলাকালীন কিন্তু আমরাও বলতে পারি না যে আপনারা সংক্ষিপ্ত কেমন করবেন, তাই না? না, সেটা তো বলতে পারে না। এটা তো আমাদের সাংবাদিকতার কিছুটা দক্ষতাজনিত কিছু অভাব, কিছু সমস্যা। এটা তো আমাদের দেশব্যাপী সাম্প্রতিক সময়ে এটা তৈরি হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নাই। কিন্তু এর অর্থ না যে তার উপর ঝাঁপিয়ে পড়তে হবে এবং রক্তাক্ত করতে হবে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য। ফিরবো আলোচনায়, তবে আরেকটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, জমজমাট এই আলোচনায় ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। বিরতির আগে কথা শুনছিলাম সিনিয়র সাংবাদিক এম আব্দুল্লাহর কাছ থেকে। ফিরছি মোস্তফা কামাল আপনার কাছে। আপনি বলেছিলেন যে বিচার অঙ্গন নিয়ে কথা। আজকে 18 জন সরকারি আইন কর্মকর্তা উচ্চ আদালত থেকে তারা পদত্যাগ করেছেন। ডেপুটি আছেন 10 জন, 8 জন সহকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল। জুলাই চার্টার বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগের নিয়োগ বিষয়ে সরকারের অবস্থানের সাথে তাদের মতপার্থক্যের কারণে তারা এটি বলেছেন। তো যে প্রসঙ্গে আপনি বলছিলেন শুনতে চাচ্ছিলাম যে সুশাসন কায়েমের যে পদধ্বনি কিংবা যে প্রত্যাশার জায়গাটা ছিল, সেই জায়গাটায় কতটুকু আমরা পৌঁছতে পারছি? একটু পৌঁছতে গিয়েও আমরা বোধহয় একটা ভালো ধাক্কা খেয়ে ফেলেছি। বিশেষ করে বিচারাঙ্গনের বিষয়টা খুব মনে রাখা দরকার ছিল যে হ্যাঁ, বাংলাদেশের বিচারাঙ্গন বলেন আর গণমাধ্যম অঙ্গন বলেন, আমরা মঙ্গল গ্রহ থেকে আসা না, ভিন্ন দেশ থেকেও আসা না। এই চলমান আলো বাতাসের মধ্যে আমরা আছি বা থাকি। ওখানেও রাজনীতি আছে, ভালো রকমের রাজনীতি আছে। বিচারাঙ্গনে আজকে যেটা হলো, এটা কিন্তু তারা দেখিয়ে দিলেন অনেকটা, বা প্রমাণ করে দিলেন যে তারা ছিলেন, অর্থাৎ দলটা ছিল এই কাজে। বোধহয় খুব দরকার ছিল না এরকম পরিস্থিতি তৈরি করার। এরই মধ্যে বিচারাঙ্গনে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে কিন্তু একটা স্পষ্ট বিভাজন এতদিন কিন্তু এইভাবে আবিষ্কার হয়নি। স্নায়ুযুদ্ধ হয়তো ছিল, প্রকাশ্যে হয়নি। প্রকাশ্যে ছিল মূল দলগুলোর মধ্যে, জামাত ভার্সেস বিএনপি অথবা শিবির ভার্সেস ছাত্রদল। বিচারাঙ্গনে এই পর্যায়ে যায়নি, যেটা গেল এটা খুবই দুঃখজনক একদিকের বিষয়। দ্বিতীয় দিকের বিষয় হচ্ছে জামাত থেকে যারা আসে অথবা শিবির থেকে যারা আসে, দীর্ঘদিন একটা ধারণা ছিল বা চর্চাও ছিল যে তারা তুলনামূলক সহনশীল, একটু সমজদার। তো এখন আমরা মাঝে মধ্যে আলোচনায় উঠাই যে গত 3.5-4 মাসে সরকার কতটা সফল। সমান্তরাল প্রশ্ন তো আছে যে এই সময়টাতে বিরোধী দল কতটা সফল। তো বিরোধী দলটা আবার কারা? একদিকে জামাত ইসলাম, তাদের সাথে আছে আবার 24-এর ফ্রন্টলাইনাররা। এতে করে তাদের কাছ থেকে যে পারফরমেন্স আমাদের একটা প্রত্যাশা ছিল, সেটা কিন্তু ঘটছে না। বরং প্রকারান্তরে জামাতের কারো কারো বিরুদ্ধে বা শিবিরের কারো কারো বিরুদ্ধে এমন সব অভিযোগ আসছে যেগুলো এতদিনের ধারণার সাথে যায় না। কারণ তারা যতটুকুই হোক একটা আদর্শবাদী সংগঠন,
কিন্তু তারাও কিন্তু বিদ্যমান প্রথাগত রাজনৈতিক দলের মধ্যেই কিন্তু এরই মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ যেটা সোজা বাংলা কথা ক্ষমতামুখী রাজনীতি। আদর্শিক যত না আদর্শমুখী, তার চেয়ে বেশি ক্ষমতামুখী। সেটা করতে গিয়ে তাহলে তাদের সেই ক্যাডার সিস্টেমটা তো এখনো বিলুপ্ত হয়নি আমরা যতটা জেনেছি। সেই ক্যাডার যেভাবে শব্দটা তো- তাদের উঠতে হয় ক্যাডার systematically। শব্দটা তো দুই ভাগে অর্থ হয়। না, নেতিবাচক আমরা বলছি না, ইতিবাচক- পদ্ধতিগতভাবে যে আমরা তাদের যদি পদ্ধতিগত প্রশাসনিকভাবে সংগঠন, ধরি জি। তাহলে বড় বিলুপ্ত না কর্মকর্তা, হলে মেজর আক্তার কিভাবে জামাতের হইলেন? হ্যাঁ, অর্থাৎ তারাও ক্ষমতামুখী। আব্দুল্লাহ ভাই যথার্থ উদাহরণ দিয়েছেন যে মেজর আক্তার, আমার স্পষ্ট মনে আছে 91 সালে তিনি জামাত সম্পর্কে প্রত্যেকদিন একটা দুটা গালি না দিলে ওনার না, উনি তো বক্তব্যটা সাপোর্টার বাট নেতা না জামাতের। হোক। যখন ঘটনা ঘটে গেলে কেউ নিজে নিজের কর্মী বলে, আসলে চাই যে সবাই আমার নেতা বলুক, বিনয়ের সাথে নিজে নিজের কর্মী বলে। জি জি। তো এই মেজর আক্তারের তখনকার স্পিকার আব্দুর রহমান বিশ্বাসকে উদ্দেশ্য করে হেন বাজে কথা নাই যেটা না বলতেন, জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে হেন বাজে কথা নাই যেটা না বলতেন, অথবা কর্নেল অলি আহমেদ, তিনি তো জামাত সম্পর্কে আওয়ামী লীগ যা বলতেন তার চেয়ে আর একটু বেশি বলতেন। অর্থাৎ জামাতও একটা মোটামুটি এখন ক্ষমতামুখী বা ক্ষমতা কেন্দ্রিক দল। তো এটার ব্যাখ্যা তারা কর্নেল এখনো অলি তো আলাদা দল, একই প্ল্যাটফর্মে হয়তো একই। মোটামুটি একাকার হয়ে গেছেন, তবে কিন্তু যদি দিয়ে বলা যায় যে আলাদা দল ভিন্ন সত্তা। আরেকটু জানা সেটি হচ্ছে যে মেজর আক্তার কি নীতি নির্ধারণীর কোনো পর্যায়ে জামাতের আছে, কোনো না। জানা আছে কিনা? না না, তিনি জামাতে আছেন এতটুকুই। এতটুকুই। আবার যখন প্রথাগত শব্দটা আমি বলেছি, আপনি ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিতে, এগুলোতে কিন্তু প্রথাগত। ডক্টর মোমেন তো শেষ দিকে বলছেন উনি আওয়ামী লীগের কেউ না, কিন্তু উনি মাশাআল্লাহ পররাষ্ট্রমন্ত্রী। এগুলো বলা যায়, এইসব বিত্তশালী দলে বা তথাকথিত পরিষ্কার করে বললে বুর্জুয়া দলে এগুলো বলা যায়। তাহলে এই মানে উচ্চ আদালতে যা ঘটলো, এর আগে আমরা দেখেছি যে ঢাকা বারের ইলেকশনও আলাদা করেছে। আলাদা করেছেন। এটির কি সুদূর প্রসারী কোনো নেতিবাচক প্রভাব পড়তে অবশ্যই পারে? তাদের একটু একদম ছোট্ট করে ছোট্ট বলবেন। করে বলে তাদের মধ্যে একটু মনে করা দরকার, শুধু আমার স্মরণ করিয়ে দেওয়ার দরকার নাই, তারা আমার চেয়ে ভালো জানেন যে বাংলাদেশের যে দৃষ্টান্ত তৈরি হয়েছে, জি প্রধান বিচারপতি কিন্তু পালিয়েছিলেন। আচ্ছা। প্রধান বিচারপতি পালানোর রেকর্ড বোধহয় বিশ্বে কোথাও নাই। জি আইন কর্মকর্তা, ল অফিসার যাদেরকে বাইরের দেশে বলা হয়, অর্থাৎ অ্যাটর্নি জেনারেলও কিন্তু পালিয়েছিলেন। এবং সম্ভবত এলিফ্যান্ট রোডের কোনো একটা এলাকায় তিনি উত্তেজিত জনতার সাথে ধরাও পড়েছিলেন, ট্রাক ভর্তি কী নিয়ে যেন পালাচ্ছিলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল। তো এটা এই তাদেরও বোধহয় একটু স্মরণে রাখা দরকার যে তারাও কিন্তু এই আলো বাতাসের ঊর্ধ্বে নন কেউ। আমাদের আইনমন্ত্রীও কিন্তু, সাবেক আইনমন্ত্রী কিন্তু এখন কারাগারে। তো এগুলো তাদের বোধহয় মনে করার দরকার আছে যে তারা কি নিয়ে বিরোধটা করছেন, বিরোধটা কতটুকু যেতে পারে। ট্যাগ বলছেন যে বিভিন্ন জনকে ট্যাগ দেওয়া হচ্ছে, তারা নিজেরাও কিন্তু ট্যাগ সাপ্লাই করছেন ইদানিং, এমন এমন প্রতিক্রিয়া দিচ্ছেন, এমন এমন হিংস্র আচরণ করছেন, এতে করে আমাদের ট্রাইব্যুনালের কোনো কোনো বিষয় পর্যন্ত এর মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে জি। বাদানুবাদের কারণে। অতএব কিন্তু মোস্তফা কামাল ভাই, সেটি হচ্ছে যে সরকার তো তার আস্থাভাজন লোক দিয়েই সরকারি কর্মকর্তা রাখবে। এখন সুস্পষ্ট বিরোধী দলের যেটা সরকারের সিদ্ধান্ত সে মেনে নিবে না, তো তাদেরকে সরকারি কর্মকর্তা রাখারও তো সুযোগ নেই। এটা পরিষ্কার করে ফেলা ভালো, যে কারো পরিষ্কার করা ভালো যে আমরা ক্ষমতায় আছি, সব আমাদের কথা মতো চলবে। এটা অন্যায় না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এটা হয়। আমরা যত না মার্কিন সরকার বলি, তার চেয়ে বেশি বলি ট্রাম্প সরকার বা ট্রাম্প প্রশাসন। এটা কিন্তু শুদ্ধ। অনেক তো ধন্যবাদ। বাংলাদেশেও এটা পরিষ্কার করে ফেলা উচিত যে আমরা ক্ষমতায় আছি, আমরাই। জি ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। সেটি হচ্ছে যে 24 পরবর্তী বাংলাদেশ, বিশেষ করে এই ফেব্রুয়ারির পরে, নির্বাচনের পরে গণতান্ত্রিক সরকার আমাদের সুশাসন দিবে, কল্যাণমূলক রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজ একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি, তা হচ্ছে টিআর কাবিখা। ঘুষ 15% দিতে হবে ক্যালকুলেটরে চেপে। পঞ্চগড়ের দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় তাকে এটি মেম্বারদের কাছ থেকে বুঝে নিচ্ছিল। কোনো একজন এই গোয়েন্দাগিরি করেছে, সেই কল্যাণে সামনে এসেছে, তাকে ওএসডি করা হয়েছে। এটি তো সামগ্রিক চিত্রই বোধহয়। তাহলে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবেন কোথায় যদি সর্বাঙ্গে এরকম ব্যথা থাকে, দুর্নীতিতে 6 লাভ হয়, কিভাবে দুর্নীতি? বাংলাদেশের দুর্নীতি তো রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে, এটা অস্বীকার করার উপায় নাই। এবং এটার রাতারাতি ভোজবাজির মাধ্যমে কোনো একটা 2-3 মাসে 4 মাসে একেবারে সবাই আমরা দোয়া তুলসী পাতা ফেরেস্তা বনে গেছে, এটাও ভাবার কোনো কারণ নাই। দুর্নীতি আছে, দুর্নীতি থাকবে, কিন্তু শীর্ষ পর্যায় থেকে দুর্নীতিকে কতটা প্রশ্রয় দেয়, এটাই কিন্তু আমাদের বিভিন্ন সময় কনসার্নের জায়গা, মূলত এই জায়গাটা। তো আমি মনে করি তারেক রহমান এখনো পর্যন্ত তার চলনে বলনে, তার সার্বিক যে এটা তিনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন
যে যাতে দুর্নীতি থেকে তার যে টিমটা এটাকে দূরে রাখার জন্য, এবং তিনি ব্যক্তিগতভাবে সিম্পল চলাফেরা করে একটা পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এটুকু যথেষ্ট না। আমি মনে করি তাকে আরো অনেক বেশি অ্যাসার্টিভ, আরো অনেক বেশি একদম বিস্তৃতভাবে আবার এইসব বিষয়াদি যদি মানে একটা কথা আমরা প্রসঙ্গত ওই দিন আলাপ করছিলাম যে দেখেন আপনি এই যে কখনো একটু চানাচুর খেলেন, একটা বিস্কিট খেলেন, একটা জালমুড়ি খেলেন, এটা কিন্তু মূল খাওয়া হিসেবে ধরা হয় না। আপনি মেইন যে আপনার প্রাইম যে খাদ্যের যে চাহিদাটা, এটা একটা পূরণ করার একটা জায়গা থাকে। এখন উনি কিছু ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করছেন যেগুলা খুবই ইতিবাচক, যে এটা অনেকটা এরকম কখনো ঝালমুড়ি খাওয়ার মতো, কখনো সেই জায়গাটাতেই সমস্যা। এই যে তার সাথে তার এই যে বার্তাটা তিনি দেয়, এটা তো কেউ গ্রহণ করতে পারছে না। আপনি আমার আশেপাশে আমি যখন দেখি যে এক একটা ইন্ডাস্ট্রি ভাগ করে নেওয়া হচ্ছে, সেটা জুট ব্যবসা কে করবে, এই এলাকার চান্দাটা কে নিবে, এই বাজারটার চান্দাটা কে নিবে, এগুলো তো চোখের সামনে দেখছি। এই এলাকায় বালি সাপ্লাই, কোনো কনস্ট্রাকশন হইলে বালি সাপ্লাইটা কে দিবে, সেটা ভাগ করা আছে, এলাকা এলাকায় ভাগ করে। এটা কিন্তু 5ই আগস্টের পরেই হয়ে গেছে। ইউনূস সরকার তো আর নিজস্ব কোনো দল ছিল না, যেই কারণে সম্ভাব্য যে দল ক্ষমতায় আসবে তাদেরই এটা হয়ে গেছে। সে যদি সহযোগিতা করে এবং সঠিক মূল্যে দেয়, যদি সেখানে জুলুম না করে। না, সঠিক মূল্যে দিলে তো দেয় না, এটা বাস্তবতা। আপনি সঠিক মূল্যে দেওয়ার জন্য তো আপনার স্বাধীনতাটা থাকতে হবে, আপনি প্রতিযোগিতামূলকভাবে নেওয়ার জন্য। আমি 3 জনের কাছ থেকে যাচাই করে নেব, যখন আপনি গিয়ে বলতেন আমি দেবো, বাধ্য, হ্যাঁ আমি দেবো, আমার কাছ থেকে নিতে বাধ্য, তখন তো সঠিক মূল্যের না ব্যাটিক মূল্য এই বিতর্কের জায়গা নাই। আব্দুল্লাহ ভাই, একদম শেষ দিকে আসছি, সেখানে হয়তো আপনাকে 1-1.5 মিনিট সময় দিব। তারেক রহমানের এই যে সফর, সেটি নিয়ে মালয়েশিয়া থেকে চীনে তিনি পৌঁছে গেছেন। তো চীনমুখী পররাষ্ট্রনীতি অথবা যাই আপনারা বলেন না কেন, সেই যাত্রাটা আমাদের পররাষ্ট্রনীতির জন্য, আমাদের দেশের জন্য কতটা ভালো হবে, পরবর্তীতে ভারতের সাথে সম্পর্ক এ নিয়ে কি কোনো রকম আরো তলানিতে যাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা, একদমই 1-1.5 মিনিটে বলবেন। সংক্ষেপে যদি বলতে চাই তাহলে তারেক রহমান মালয়েশিয়াকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নিয়ে এবং তারপরে চীন গিয়ে তিনি একটা পরিষ্কার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে আমরা যে ভারত যেভাবে চায় আমরা আর সেভাবে চলছি না, ভারতের চাওয়া পাওয়া অনুযায়ী আমরা চলবো না। কিন্তু ভারতের সাথে আবার এমন জায়গায়ও তিনি যেতে হয়তো চান না যে জায়গাটা কূটনৈতিক পারস্পরিক প্রতিবেশী হিসেবে যেটুকু সম্পর্ক রাখা দরকার, সেই জায়গাটা তো অবশ্যই তিনি সচেতন নিশ্চয়ই আছেন। তবে চীনের সাথে আমাদের অবস্থানটা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে আমরা চীনের সাথেও আমরা এক ধরনের আষ্টে ফিষ্টে জড়িয়ে গেছি। আমরা চাইলেই চীনকে অসন্তুষ্ট করে ভারতের সাথে সম্পর্ক গভীর করার সুযোগ নাই, মানে আবার আরেকটা জালে আটকে যাচ্ছি না। আটকে যাওয়ার বিষয়টা এটা আপেক্ষিক, কিন্তু আমাদের যেভাবে প্রতিবেশী দেশ থেকে আমাদের প্রতি চোখ রাঙাচ্ছে, তাতে আমাদের কিন্তু এটা অনেকটা তারাই ঠেলে দিচ্ছে আমাদেরকে। এ ধরনের ভূরাজনৈতিক যে সমীকরণের জায়গাটাতে তারাই কিন্তু এটা ঠেলে দিচ্ছে যে আমাদেরকে অযাচিতভাবে বিভিন্ন ইস্যুতে চোখ রাঙিয়ে, এবং বিগ ব্রাদার সুলভ আচরণ তো তাদের পুরনো, তারা মনে করে যে তাদের ছাড়া চলবে না। তাহলে তো আমাকে যখন আপনি সবসময় আপনি বলে যাবেন আমার ছাড়া তুই খাইতে পারবি না, চলতে পারবি না, বের হইতে পারবি না, তখন তো আমার একটু দেখতে হয় যে আমি চলতে পারি কিনা। অনেক ধন্যবাদ। মানে আপনার এই বিষয়ে পর্যালোচনা শুনতে চাই, একদমই 2 মিনিট। 1 মিনিটে শেষ করে দেব। চীন যেমন আমাদের জন্য প্রাসঙ্গিক, ভারতও অপ্রাসঙ্গিক নয়, কোনোটাকে অপ্রাসঙ্গিক করা যাবে না। তো কথার ছলে একবার সাবেক প্রধানমন্ত্রী এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, অর্থাৎ শেখ হাসিনার কথা বলছি। তাকে বলা হয়েছিল যে চীন আর ভারত প্রশ্নে, তখন তিনি ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে দুটাই আমাদের বন্ধু, একটা রক্তের বন্ধু আর একটা অর্থনীতির বন্ধু। শুনতে যার যে রকমে মনে হোক, চীন এখন অর্থনীতির বন্ধু। আপনি উন্নয়নের প্রশ্নে চীনকে অস্বীকার করার সুযোগ নেই। চীনকে স্বীকার খুব বেশি করলে তো আরেক চোখরাঙানির ভয় আছে। কূটনীতিটাই কিন্তু আসলে একটা জাল। চীনকে বেশি সন্তুষ্ট করতে গেলে যুক্তরাষ্ট্রের ফাংশন আছে, ভারতের ফাংশনও আছে, আবার রাশিয়াকেও তো এখান থেকে বাদ দিতে পারেন না নিশ্চয়ই। এরকম একটা অবস্থায় প্রধানমন্ত্রী মোটামুটি ভালো রকমের মুনশিয়ানা দেখিয়েছেন তার এবারের সফরের প্রশ্নে। একদম মালয়েশিয়া দিয়ে শুরুটা করেছেন, আবার তার
দপ্তর থেকে যারা জানানো হয়েছে যে তিনি ভারতেও সফর করবেন। 3টা তথ্য দেওয়া হয়েছে ওখান থেকে। ভারতও সফর করবেন, যুক্তরাষ্ট্রেও সফরে যাবেন। আর তৃতীয় যে বার্তাটা দিয়েছেন তিনি, যে বাংলাদেশ কখন অথবা বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী কখন কোন দেশ সফর করবেন এই সিদ্ধান্তটা বাংলাদেশের। এখন কেন প্রশ্নটা আসলো? জি শেখ হাসিনার সর্বশেষ সফরটা ছিল চীনে। তখনকার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ভারতের 30 সেকেন্ডের ইজাজত শেষ নেই, জি জি অর্থাৎ ভারতের অনুমতি নেই, তারপরও গেছেন। এগুলো নিয়ে কিন্তু তখন অনেক আজে বাজে কথা হয়েছিল। হোক আজে বাজে কথা, কিন্তু এটাই বাস্তবতা। কারণ ওই জালের বাইরে যাওয়ার সুযোগ কারো থাকে না, অন্তত বর্তমান যে আমরা বিশ্বায়নের প্রশ্নে বলছি। জি কারণ আমাদের পাকিস্তান গোটা বিশ্বে এখন প্রাসঙ্গিক, আমরা আর আগাতে পারবো না, বাংলাদেশও সময় বলছে। প্রাসঙ্গিক, মিয়ানমারও প্রাসঙ্গিক, আর ভারত চীন তো অবশ্যই প্রাসঙ্গিক। ওখানে ভূ রাজনৈতিকভাবে ক্ষেত্র বিশেষে বাংলাদেশ আর একটু বেশি প্রাসঙ্গিক। অনেক 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 ধন্যবাদ মোস্তফা কামাল এবং অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই আমাদের সকল কার্যক্রম, সেখানে রাজনীতিবিদ অথবা সাংবাদিক অথবা যে যেখানেই রয়েছেন না কেন, সেই কার্যক্রমগুলো হোক দেশের কল্যাণের জন্য, আর সেই কল্যাণের মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠুক একটি কল্যাণমূলক রাষ্ট্র। আসুন সেক্ষেত্রে যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।